আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা ম্যাট্রিক্সের লেকচার শুরু করছিলাম গত ক্লাস থেকে। এর মধ্যে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ তোমাদেরকে প্রথম বেশ কয়েকটা দেখাইছিলাম প্রকারভেদ। আজকে আমরা আরো কিছু প্রকারভেদ দেখব, তবে তার আগে গত ক্লাসের উপর একটা টেস্ট। গত ক্লাসে আমরা লাস্টের দিকে ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে কর্ণ ম্যাট্রিক্স দেখছি, স্কেলার ম্যাট্রিক্স দেখছি, অভেদক ম্যাট্রিক্স দেখছি, এরকম বেশ কিছু ম্যাট্রিক্স দেখছিলাম। তো আজকে 2019 সালে ঢাকা বোর্ডে সম্ভবত এরকম এটার আশেপাশে এরকম একটা কোশ্চেন আসছে। আমার যতটুকু মনে পড়ে এরকম হয়তোবা, বা এদিকে একটু শর্ততে একটু এদিকে এদিক থাকতে পারে। ঢাকা বোর্ড 19-এর একটা কোশ্চেন ছিল। ঢাকা বোর্ড 19, যে কোশ্চেনটা এভাবে ছিল যে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে নিচের কোনটা কোনটা সত্যি। তো ai যে সমান 0 হবে যখন i গ্রেটার দেন যে, ai যে 0 যখন i ইকুয়াল যে, ai যে 0 যখন i লেস দেন যে। তো এটা আমরা গত ক্লাসের টপিকটা আরেকবার আমরা আলোচনা করতেছি সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর জন্য। আর তোমরা গত ক্লাসের টপিকটা ভালো করে একটু দেখে নাও, তাহলে তোমরা এটা একটু ভালোভাবে বুঝতে পারবে। তো আমরা সেখানে দেখাইছিলাম তোমাদেরকে যে যে কোনো একটা ম্যাট্রিক্সকে আদর্শ আকারে আমরা এভাবে লিখি। 3/3 একটা ম্যাট্রিক্স, a11, a12, a13, a21, a22, a23, a31, 32, 33। এটা একটা 3/3 আদর্শ ম্যাট্রিক্স। সংক্ষেপে এটাকে আমরা aij এভাবে 3/3 লিখতে পারি, অথবা এটাকে বিস্তারিতভাবে লেখা যায়। এটা একটা 3/3 ম্যাট্রিক্স, যে কোনো একটা ম্যাট্রিক্স আর কি, যেটার মান আমরা জানি না। তো এখানে তোমাদেরকে বলছিলাম যে a11, 12 এগুলো হচ্ছে, a মানে হচ্ছে একটা উপাদান, যে কোনো উপাদান, এটার মান যে কোনো কিছু হতে পারে, a এর মান যে কোনো কিছু হতে পারে। আর 11, 12 এগুলো অবস্থান বোঝায়। 11 মানে প্রথম সারি প্রথম কলাম, এটা প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম। i আর j সারি সংখ্যা এবং কলাম সংখ্যা বোঝায়। তো সারি সংখ্যা কলাম সংখ্যা অনুসারে সেটা বিভিন্ন স্থানে বসে। তো এটা ছিল আমাদের কাজ। এখানে মধ্যে আমরা তিন ভাগে ভাগ করতে পারতেছিলাম উপাদানকে। এক ধরনের উপাদান যেগুলো প্রধান কর্ণ বরাবর বসে, সেগুলোর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে i এর মান j এর মান এগুলো সেম সেম, i এর মান যা j এর মানও তা। তো আমরা বলছিলাম যে এখানে একটা ভাগ, এই প্রধান কর্ণ বরাবর যে ভাগ, এখানে যেগুলো বসে এগুলো i এর মান j এর মান সমান থাকে। তারপর এই ক্ষেত্রগুলোতে উপরে যেগুলো আছে, এখানে i এর মান j থেকে ছোট, i এর মান 1, j এর মান 3, i এর মান 2, j এর মান 3, তাহলে i লেস দেন j, এই পার্টটাতে ছিল i লেস দেন j, আর নিচের পার্টটাতে ছিল i গ্রেটার দেন j। এগুলোতে i এর মান j থেকে বড় হয়, এই অবস্থানে যে উপাদানগুলো থাকে। তো আমাদেরকে এখানে বলছে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তো কর্ণ ম্যাট্রিক্স আগে কি, তোমার মাথায় কর্ণ ম্যাট্রিক্সের চিন্তাটা আসতে হবে। কর্ণ ম্যাট্রিক্স আমরা বলছিলাম যে ম্যাট্রিক্সের কর্ণ বরাবর মান থাকে শুধুমাত্র। তার মানে মনে করো 1, 3, 5 এরকম একটা ম্যাট্রিক্স, বাকি মানগুলো এখানে শূন্য থাকবে। এটা শূন্য, এটা শূন্য, এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। তো এই কর্ণ ম্যাট্রিক্সে শুধু কর্ণ বরাবর মানগুলো থাকবে, বাকি মান সবগুলো শূন্য হবে। তো আমাদেরকে বলছে উপাদান বা ভুক্তি সেগুলো শূন্য হবে যে ভুক্তিগুলোর অবস্থান এমন ভাবে যে i এর মান j থেকে বড়। এই অবস্থানটা কোনগুলো, এগুলো এগুলো ছিল i এর মান j থেকে বড়। এই অবস্থানে যারা আছে, এই তিনটা অবস্থানে তাদের i এর মান j থেকে বড় হয়, এই উপাদানগুলো বলছে আমাদেরকে শূন্য হবে। তো আমরা দেখতে পাচ্ছি আসলে তারা শূন্য। তারপর দুই নাম্বারটা বলছে ai যে সমান শূন্য হবে যখন i ইকুয়াল j, মানে যে ভুক্তিগুলোর অবস্থান i ইকুয়াল j ওই রেঞ্জের মধ্যে আছে, মানে যেখানে i এর মান j এর মান সমান হয়, ওই অবস্থানের ভুক্তিগুলো শূন্য হবে বলতেছে। কিন্তু আমরা জানি কর্ণ ম্যাট্রিক্সে কর্ণ বরাবর i ইকুয়াল j মানে কি, কর্ণ বরাবর যে অবস্থানটা, এখানে i ইকুয়াল j হয়, এই i এর মান j এর মান 1, 1, 2, 2, 3, 3 মানে সেম সেম এগুলো। i ইকুয়াল j যে বরাবর অবস্থানে আছে সেই বরাবর আমাদের কিন্তু মান থাকে, সেটা শূন্য হয় না। তাহলে এই আনসারটা আমাদের হবে না। তিন নম্বরে বলছে ai যে শূন্য হবে, মানে উপাদান শূন্য হবে যখন i লেস দেন j। তো i লেস দেন j কোথায় কোথায়, এই যে জায়গাগুলোতে, এগুলোর মান কি হবে, শূন্য হয়েছে আমাদের কিন্তু, তার মানে এটাও সঠিক। তাহলে আমাদের আনসার কি হবে, 1 আর 3। আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে। তাহলে আমরা এখন একটু সামনের দিকে যাব ম্যাট্রিক্সের প্রকারভেদের। তবে সামনে যাওয়ার আগে আমাদেরকে ম্যাট্রিক্সের আরো কিছু প্রপার্টি দেখে নিতে হবে সামনের প্রকারভেদগুলো বোঝার জন্য। যেমন আমাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো দেখে নিতে হবে। তো আমরা আলোচনা শুরু করি ম্যাট্রিক্সের যোগ। প্রথম টপিক আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, যোগ বা বিয়োগ
এক্ষেত্রে আমাদের শর্ত কি 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 শর্তে ম্যাট্রিক্সকে যোগ করা যাবে বা যাবে না, যোগ বিয়োগ করা যাবে। তো দুইটা ম্যাট্রিক্সকে আমরা যদি দুইটা ম্যাট্রিক্স দিই এভাবে 1 3 4 9 7 8, এই একটা ম্যাট্রিক্স, আর একটা ম্যাট্রিক্স হচ্ছে -2 4 1 9 3 5, এই আরেকটা ম্যাট্রিক্স। এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা যোগ করতে পারবো। যোগ কেমনে করে সেটা বুঝতে পারলে তুমি বুঝে যাবা যে শর্ত কি আসলে, মানে যোগ করা যাবে কি যাবে না। দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ, প্লাস অথবা মাইনাস, এটা হবে অনুরূপ ভুক্তিগুলোর সাথে অনুরূপ ভুক্তিগুলোর। অর্থাৎ আমি যদি যোগ করি এই ভুক্তিটার অনুরূপ এখানে কোনটা, এই ভুক্তিটা, তাহলে এটার সাথে এটা যোগ হবে। এটার অনুরূপ হচ্ছে এই ভুক্তি, এটার সাথে এটা যোগ হবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এভাবে বাকিগুলো। তাহলে আমাদের শর্ত কি হতে পারে ম্যাট্রিক্সের যোগ বিয়োগের? দুইটা ম্যাট্রিক্স যেহেতু অনুরূপ ভুক্তিগুলো যোগ বা বিয়োগ হয়, সুতরাং আমাদের তাদের আকারগুলো সেম হইতে হবে। এই ম্যাট্রিক্সটা এই আকারে, কিন্তু এই ম্যাট্রিক্সটা যদি এরকম থাকে যে 3 4 1 3, এটা হচ্ছে তিনটা সারি দুইটা কলাম, তাহলে 3/2 ম্যাট্রিক্স। আর এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। দুইটার আকার কিন্তু সেম হয় নাই। তাহলে তুমি এটার সাথে এটা যোগ করবা, এটার সাথে এটা যোগ করবা, কিন্তু এটা কার সাথে যোগ করবা? সুতরাং যোগ করা যাবে না। তার মানে দুইটা ম্যাট্রিক্স যোগ করার প্রথম শর্ত কি, যে যোগ বা বিয়োগ করার ক্ষেত্রে শর্ত হচ্ছে ম্যাট্রিক্সের আকার সমান হতে হবে, একই হতে হবে। ম্যাট্রিক্সের আকার সমান হতে হবে, এটা হচ্ছে শর্ত। আমাদের দুইটা ম্যাট্রিক্স সেম আকারে হইতে হবে, অর্থাৎ এভাবে থাকলে হবে না, এভাবে থাকলে আমাদের করা যাবে। এটাও কিন্তু 3/2 ম্যাট্রিক্স, 3/2 ম্যাট্রিক্স। সুতরাং যেহেতু আকার সেম সেম, সুতরাং আমরা তাদেরকে যোগ করতে পারবো অথবা বিয়োগ করতে পারবো। তো যোগফল কি হবে? যোগফল এভাবে হবে, এটার সাথে এটা যোগ হবে, কিন্তু যোগের জায়গায় এখানে আবার মাইনাস আছে একটা, সুতরাং এটা মাইনাস হয়ে যাবে। এটার সাথে এটা যোগ হবে 3 + 4, এটার সাথে এটা 4 + 1 9 + 9 7 + 3 8 + 5, এভাবে ম্যাট্রিক্সের যোগ। আর এটার ফলাফল হচ্ছে যোগ করে যা থাকে তা -1 7 5 18 10 13। এখানে আরেকটা বিষয় অবজারভেশনের বিষয় আছে আমাদের, সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স আমরা যখন যোগ করব, আচ্ছা আমরা অবজারভেশনটা একটু পরে বলতেছি, আমরা আরেকবার বিয়োগ করে ফেলি। তো যোগ যেহেতু এভাবে সেম ভাবে করতে পারছি, বিয়োগটাও সেম ভাবেই করতে পারবো। বিয়োগের ক্ষেত্রেও সেম, যদি আমরা এটা থেকে এটা বিয়োগ করি তখন মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এটা থেকে এটা বিয়োগ করলে এখানে মাইনাস হবে, সবগুলোতে আমরা মাইনাস দিব। 4 - 1 9 - 9 7 - 3 8 - 5, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে সেটা আবার প্লাস হয়ে গেছিল। তাহলে এখান থেকে কি আসতেছে আমাদের? এখান থেকে আমাদের থাকবে 3 - 1 3 0 4 3, এটা। তাহলে আমরা যোগ করি অথবা বিয়োগ করি, আমাদের এখানে একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে যখন আমরা দুইটা ম্যাট্রিক্সে যোগ করছি, যোগফল যা সেটার আকার কত? তিনটা সারি এবং দুইটা কলাম, তাহলে 3/2। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। যখন আমরা দুইটা ম্যাট্রিক্সকে যোগ করব বা বিয়োগ করব, তখন তাদের আকারের কোনো চেঞ্জ আসবে না। অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স যে আকারে, তাদের যোগফলটাও সেম আকারে হবে অথবা বিয়োগফলটাও একই আকারে হবে, এটা মাথায় রাখতে হবে। এরকম কিছু এমসিকিউ থাকে, সেগুলো তোমাদেরকে আমি দেখাবো, যেখানে তোমাকে ম্যাট্রিক্স দেওয়া থাকবে, শুধু আকার দেওয়া থাকবে, আকার দেখে তোমাকে ফলাফল বলে দিতে হবে যে যোগ করলে কি হবে, গুণ করলে কি হবে। তো যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, আকারের কোনো পরিবর্তন হয় না। যোগফল দুইটা ম্যাট্রিক্সের যে আকারে, তাদের যোগফলটাও সেম আকারে হবে, যোগফল বা বিয়োগফল। এখন আমরা যদি গুণ করি, তাহলে প্রথমে আমরা দেখব ম্যাট্রিক্সের স্কেলার গুণ। ম্যাট্রিক্সের স্কেলার গুণ, স্কেলার গুণন মানে হচ্ছে একটা ম্যাট্রিক্সের সাথে আমরা একটা সংখ্যা গুণ করব, যে কোনো একটা সংখ্যা। মনে করো এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স আমি বললাম 1 3 5 4 7 8, একটা ম্যাট্রিক্স দিলাম আমি। এই ম্যাট্রিক্সটা কি? 2/3 ম্যাট্রিক্স, দুইটা সারি তিনটা কলাম। তো এখন আমরা বললাম যে তাহলে 7a নির্ণয় করো। 7a সমান কত?
তার মানে এর সাথে 7 গুণ করতে হবে। তো আমি যদি এর সাথে 7 গুণ করি 7 এ, তাহলে এই 7টা কার সাথে গুণ হবে এখানে? এই 7টা প্রত্যেকটা ভুক্তির সাথেই গুণ হবে। তাহলে আনসার কি হবে? 7 একে 7, 3 7 21, 5 7 35, 4 7 28, 7 7 49, 7 8 56। এটা হচ্ছে আনসার। তাহলে ম্যাট্রিক্সের স্কেলার গুণন এখানেও আমাদের আকারটা কিন্তু সেম থাকতেছে। যে আকারে ম্যাট্রিক্স ছিল গুণফলের পরেও সেম আকারটাই থাকবে, আকারে কিন্তু কোনো চেঞ্জ হবে না। আর এই উপাদানটা, বাইরে যে উপাদানটা আছে স্কেলার রাশি, এই স্কেলারটা প্রত্যেকের সাথে গুণ হবে। এটা এক্স্যাক্টলি আবার সেম জিনিসটা আমরা যখন নির্ণায়কের ক্ষেত্রে করব, আমরা সামনে নির্ণায়ক করব, নির্ণায়কের ক্ষেত্রে বাইরে কোনো কিছু গুণ করার সময় তখন আমরা ভিন্ন কাজ করব, তখন কিন্তু সবার সাথে গুণ হবে না। নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের সাথে গুণ হয়, সেটা আমরা সামনে পাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা ম্যাট্রিক্সের স্কেলার গুণন শেষ। এবার লাস্ট একটা টপিক, শুধু ম্যাট্রিক্সের গুণন, ম্যাট্রিক্সের গুণফল বা গুণ, মানে এবার ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্স গুণ করব আমরা। এটাই হচ্ছে এখানে সবচেয়ে হার্ড টপিক 1 এর জন্য, এবং এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। আমাদের 1 এতে অনেক অঙ্ক আছে একই টাইপের, পোলাপাইন বেশি করতে চায় না, একটা দুইটা করে হচ্ছে ছেড়ে দেয়, বলতে একই টাইপের করে কি করব। কিন্তু না, প্রত্যেকটা সিঙ্গেল অঙ্ক ধরে ধরে করবা, প্রত্যেকটা সিঙ্গেল অঙ্ক নোট করবা, কারণ হচ্ছে এটা খুব বেশি প্র্যাকটিস হতে হবে। গুণ যত বেশি প্র্যাকটিস হবে তত তুমি এখান থেকে ভুল থেকে উত্তরণের একটা সুযোগ পাবা, অথবা এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুল হয় গুণের মধ্যে, বা প্লাস মাইনাসে ভুল হয়ে যায় অনেক। তো আমরা গুণ দেখবো এখন, তোমরা এগুলো বাসায় খুব বেশি বেশি প্র্যাকটিস করবা। এখানে আমি একটা সহজ পদ্ধতি দেখানোর চেষ্টা করবো গুণকে, মানে সহজে মনে রাখার জন্য। তো তোমরা সেটা অ্যাপ্লাই করে বুঝতে পারবা, কিন্তু তারপরও তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এখানে একটা দুর্বলতা থেকে যাবে। তো আমরা দুইটা ম্যাট্রিক্স গুণ করতেছি। একটা ম্যাট্রিক্স হচ্ছে এভাবে নিলাম 3 1 4 5 7 9, আরেকটা ম্যাট্রিক্স নিলাম 4 2 3 6 1 -9। এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা সেই শর্তটা কি, মানে গুণ করার শর্ত কি, তাহলে এটা আমাদের দেখার বিষয়। দুইটা ম্যাট্রিক্স গুণ করতে হলে আমাদেরকে প্রথম ম্যাট্রিক্সে কয়টা কলাম আছে সেটা দেখতে হবে, সিরিয়ালে যে প্রথমে থাকবে। এখানে কিন্তু নরমালি আমরা যখন আগে গুণ করতাম, মানে নরমালি আমরা যখন বীজগাণিতিক গুণ করি, এ এর সাথে বি গুণ করা যে কথা, বি এর সাথে এ গুণ করা একই কথা, তা আগে পরে এখানে কোনো ম্যাটার না। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা চিন্তা করতে হবে, মানে সবসময় এটা কিন্তু সম্ভব না যে এটা কোনো ম্যাট্রিক্সে নির্ধারিত নিয়ম না যে এটার সাথে এটা গুণ করলে যা হবে, এটার সাথে এটা গুণ করলে তা হবে। এমন কি এরকম হতে পারে এটার সাথে এটা গুণ করা যাচ্ছে, কিন্তু উল্টাভাবে এটার সাথে এটা গুণ করা যাবে না, এরকমও হতে পারে। ঠিক আছে, তো গুণ করা যাবে কি যাবে না, দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কি যাবে না সেটার জন্য প্রথম ম্যাট্রিক্সে দেখতে হবে। প্রথম ম্যাট্রিক্সে সারি সংখ্যা 3টা, কলাম সংখ্যা 2টা। দ্বিতীয় ম্যাট্রিক্সে সারি সংখ্যা 2টা, কলাম সংখ্যা 3টা। দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে যদি, আচ্ছা তোমাদেরকে বোঝানোর জন্য এটাকে আরেকটু বাড়াই দিই আমি, এখানে আরেকটা অ্যাড করলাম 1 - 2। তাহলে সারি সংখ্যা 2টা, কলাম সংখ্যা 4টা, 4টা কলাম 2টা সারি। তো দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা যাবে যদি প্রথমটার কলাম সংখ্যা আর দ্বিতীয়টার সারি সংখ্যা একই হয়। মানে প্রথমটার উলম্ব যে লাইন, এখানে যে কয়টা লাইন থাকবে উলম্ব, এখানে অনুভূমিক ভাবে বা শোয়ানো ওই কয়টা লাইন থাকতে হবে। এখানে উলম্ব যে কয়টা লাইন থাকবে এখানে শোয়ানো ভাবে সেই কয়টা লাইন থাকতে হবে। আমি এটাকে আরেকভাবে বলি যে প্রথম ম্যাট্রিক্সকে তোমরা উপর দিক থেকে তাকাবা, আর এই ম্যাট্রিক্সকে পাশ থেকে তাকাবা। যদি দেখো যে লাইন সংখ্যা সেম, এখানে উপর দিক থেকে তাকালে যে কয়টা লাইন, এখানে পাশ থেকে তাকালে একই লাইন, তখন আমরা প্রথম ম্যাট্রিক্সকে এবং দ্বিতীয় ম্যাট্রিক্সকে গুণ করতে পারবো। তাহলে গুণ করার শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, এগুলো সমান হতে হবে। প্রথম ম্যাট্রিক্সে যে কয়টা কলাম থাকবে দ্বিতীয় ম্যাট্রিক্সে ওই কয়টা সারি থাকতে হবে। এবার প্রথম ম্যাট্রিক্সে সারি কয়টা, দ্বিতীয় ম্যাট্রিক্সে কলাম কয়টা, ওগুলো আমাদের দেখার বিষয় না, ওগুলো যতটাই থাক কোনো সমস্যা নেই। জাস্ট এই দুইটা যদি আমাদের সমান হয় তাহলে আমরা গুণ করতে পারবো। তো আমি সংক্ষেপ করার জন্য জিনিসটাকে একটু কমিয়ে দিচ্ছি দিক দিয়ে। আমরা 2/3 নিলাম, 2/3 ম্যাট্রিক্স নিলাম, এদিকে হচ্ছে 3/2 ম্যাট্রিক্স। তাহলে এই শর্তটা লিখে রাখো। শর্তটা লেখার পর আমরা এবার গুণ শুরু করব। তো গুণ করার ক্ষেত্রে আমি যে টেকনিকটা শিখাই সেটা হচ্ছে, আমরা এখানে প্রত্যেকবার আমরা স্টার্ট করব সারি দিয়ে। এই সারিটাকে এই পাশে আমি লম্বাভাবে দাঁড়া করাই দিব 3 1। এই যে সারি 3 1 একটা সারি ছিল, এটাকে আমি এখানে লম্বাভাবে দাঁড়া করাই দিব মনে মনে। এই কাজটা তোমরা পেন্সিল দিয়ে করতে পারো, যারা এই কাজে অভ্যস্ত হয়ে যাবে। এই কাজ করা ছাড়া, এই কাজ করলে তোমার অঙ্কটা অনেক হবে, মানে
ভুল হওয়ার পসিবিলিটি কমে যাবে এভাবে যদি করো। এভাবে না করে জাস্ট মনে মনে কাজ করতে গেলে অনেক সময় ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থেকে যায়। তো তোমরা যেটা করবে হালকা করে পেন্সিল দিয়ে আঁকবা, এখানে কিন্তু এভাবে লিখবা না আবার আমার মতো। আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখতেছি। মনে মনে এই জিনিসটাকে তুলে এখানে বসাই দিবা। বসাই দেওয়ার পর এবার আমরা গুণ করব। তার সাথে কাকে গুণ করব? এই 4 এর সাথে 3 গুণ হবে, 3 4 12। তারপর 6 এর সাথে 1 গুণ হবে, 6 1 6। এই লাইনের সাথে এই লাইন যেগুলো গুণ করব, গুণ করে করে সেগুলোকে আমরা যোগ করে দিব। ঠিক আছে, তাহলে এটার সাথে এটা গুণ, যোগ এটার সাথে এটা গুণ। তাহলে এই লাইনের সাথে এই লাইনটা, এই কলামের সাথে এই কলামটা শেষ। এবার এই লাইনের সাথে সেকেন্ড লাইন, সেকেন্ড লাইনের সাথে গুণ করলে 3 দুগুণে 6, 1 1 1। আমরা এখনো কিন্তু প্রথম লাইন নিয়ে আসি, এজন্য আমরা যতগুলো এরকম এই পাশে গুণ করতে থাকবো সেগুলো পাশাপাশি এভাবে প্রথম লাইনে লিখতে থাকবো। তারপর এই লাইনের সাথে এই লাইনকে গুণ করলে 3 3 9 প্লাস 9 1 9। তবে এখানে মাইনাস থাকার কারণে এটা আমরা মাইনাস দিতে হবে। এদিকে যেহেতু আর লাইন নাই তাহলে আমাদের এদিকে ক্লোজ, এদিকে আর আমরা যাব না, শেষ আমাদের। তো প্রথম লাইন নিয়ে যে কয়টা লাইন গুণ করা যায় আমরা গুণ করে এখানে বসাই দিছি। এবার আমরা সেম ভাবে এক্স্যাক্টলি সেম ভাবে দ্বিতীয় লাইনটা আনবো। এদিকে 4 এদিকে 5, এই লাইনটাকে এখানে বসাই দিছি। বসাই দেওয়ার পরে এটার সাথে এটা গুণ, 4 4 16 প্লাস 5 6 30। এবার এই লাইনের সাথে এই লাইন গুণ, 4 দুগুণে 8 প্লাস 5 1 5। এবার এই লাইনের সাথে এটা গুণ, 3 3 4 12 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 5 9 45। তারপর থার্ড লাইন 7 আর 9, 4 7 28 প্লাস 6 9 36, 7 দুগুণে 14 প্লাস 9, 3 7 21 প্লাস মাইনাসে মাইনাস 9 9 81। তাহলে এই ছিল আমাদের গুণফল। এবার জাস্ট আমরা এগুলো যোগ বিয়োগ করে যা আসবে এটাকে আমরা আনসার হিসেবে দেখাবো। তাহলে এখান থেকে কি আসবে আমাদের যোগফল, যোগ বিয়োগ। আমরা এটাকে এই পাশে করতেছি। আচ্ছা এটাকে এই পাশে করি আমরা। তাহলে এখানে থাকবে 18, এখানে থাকবে 7, 9 থেকে 9 গেলে 0, এখানে তো 30 40 46, এখানে হচ্ছে 8 9 13, এখানে হচ্ছে 12 থেকে 45 গেলে এদিকে থাকবে 3, এদিকে থাকবে 3। ঠিক আছে, এদিকে 28 34, 34 এর পর 44 54 64, সম্ভবত এটা 64 হবে। 14 সাথে 9 যোগ করলে 24 23, আর এখান থেকে 81 থেকে 80, 80 থেকে 20 গেলে হচ্ছে 60 মাইনাস 60। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল এই দুইটার গুণফল। আশা করি তোমরা বুঝতে পারছো আমরা এই দুইটাকে আসলে গুণ করছি। তো গুণ করার ক্ষেত্রে আমি যে স্টেপগুলো বলছি এভাবে করলে তোমাদের গুণের মধ্যে ভুল হওয়ার পসিবিলিটি কমবে। এভাবেই তোমরা করবা। তবে এখানে যে আমি লিখছি এগুলোকে বসে বসে এখানে, সেগুলো পেন্সিল দিয়ে হালকা ভাবে করবা যাতে পরে মুছে ফেলতে পারো, যাতে সমস্যা না হয়। তো এখানে আরেকটা আমাদের অবজারভেশন আছে তাহলে, যে এই ম্যাট্রিক্সের মাত্রা কত ছিল? এই ম্যাট্রিক্সের মাত্রা ছিল 3/2, এই ম্যাট্রিক্সের মাত্রা ছিল 2/3, আর আউটপুট যেটা এটার মাত্রা কত? এটার মাত্রা হচ্ছে 3/3। তাহলে এটা আমাদেরকে চিনে রাখতে হবে এটা কেমনে হয়েছে। তাহলে দুইটা ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি, গুণ করা ছাড়া আমরা কেমনে বলবো যে গুণফলের মাত্রা কত হবে? যে দুইটা ম্যাট্রিক্স আমরা গুণ করতেছি তাদের মাত্রা যদি জানি, ম্যাট্রিক্স যদি আমাদেরকে দেওয়া নাও থাকে, এদের শুধু মাত্রা দেওয়া থাকে, তাহলে দুইটা ম্যাট্রিক্স আমরা গুণ করছি, আউটপুটে কি পাইছি? 3/3। তার মানে প্রথমটার সারি আর দ্বিতীয়টার কলাম। দুইটা ম্যাট্রিক্স গুণ করার শর্তে বলছিলাম যে প্রথমটার কলাম আর দ্বিতীয়টার সারি সেম হইতে হবে। আর আউটপুটটা কি আসবে? আউটপুটের মাত্রা হবে প্রথমটা যে কয়টা সারি, দ্বিতীয়টা যে কয়টা কলাম, প্রথমটা সারি সংখ্যা দ্বিতীয়টার কলাম সংখ্যা মিলে আমাদের আউটপুটটা আসবে অলওয়েজ। তার মানে তোমাদের যদি আমি এখন প্রশ্ন করি যে একটা ম্যাট্রিক্স এ, এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/4, আর একটা ম্যাট্রিক্স বি, এই ম্যাট্রিক্সের মাত্রা 4/1, তাহলে এ বি এটা গুণ করলে, এর সাথে বি গুণ করলে তার আউটপুট কত হবে? তোমরা বলবো প্রথমটা সারি সংখ্যা দ্বিতীয়টা কলাম সংখ্যা, তাহলে 3/1 আমাদের আউটপুটের মাত্রা হবে, মানে গুণফলের মাত্রা হবে 3/1। বুঝতে পারছি? তো এরকম অনেক কোশ্চেন থাকে আমাদের আসলে। এই কোশ্চেনগুলোর মধ্যে আমি একটা উদাহরণ দিয়ে দিই। এরকম প্রত্যেক বোর্ডে মোটামুটি কিছু না কিছু কোশ্চেন থাকে। যেমন কোশ্চেন এভাবে দেওয়া থাকে, এ ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া থাকবে 3/2, বি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া থাকবে 3/2, সি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া থাকবে 2/4, এভাবে।
প্রশ্ন বলে এইভাবে যে a প্লাস বি ইন্টু সি এর মাত্রা কত, বা এই ম্যাট্রিক্সের মাত্রা কত, ম্যাট্রিক্সের মাত্রা কত। তো বলো দেখি, আমি এখানে তোমাদেরকে অপশন দিয়ে দিচ্ছি। অপশন হচ্ছে 3/2, 2/3, 3/1, 3/4। বলো কি হবে এখানে। আমরা দেখি কিভাবে হয়। যখন আমরা দুইটা ম্যাট্রিক্সের যোগ করতেছি, এই দুইটা ম্যাট্রিক্স তাদের আকার একই একই, তাই তাদেরকে যোগ করা যাবে, প্রথম কথা। তো যোগ করার পর আমরা কি দেখছিলাম তখন, যখন তোমাদেরকে যোগ দেখাচ্ছিলাম যে যোগ করলে মাত্রা চেঞ্জ হয় না, তার মানে তাদের যোগফল যেটা a প্লাস বি, a প্লাস বি এর মাত্রাও কিন্তু 3/2 থাকবে। এবার a প্লাস বি এর সাথে আমি যখন c কে গুণ করব, তখন আমরা দেখব প্রথমে গুণ হবে কিনা। গুণ হওয়ার জন্য আমরা প্রথমে কলাম দেখবো, এটা সারি দেখবো সেম কিনা। যেহেতু তারা সেম সেম, সুতরাং এটার সাথে এটা গুণ হবে। গুণ হওয়ার পর যে গুণফলটা আসবে তার মাত্রা কত হবে, তার মাত্রা আমরা জানি প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে আনসার হচ্ছে 3/4। বুঝা গেছে। এরকম অনেক কোশ্চেন থাকে, এরকম কোশ্চেনগুলো আরেকটু অন্যভাবেও থাকে, তবে তার আগে আমাদেরকে ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো শেষ করতে হবে, তারপর আমরা বলতে পারবো। এবার আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আবার আলোচনা শুরু করি। আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ সব দেখে ফেলছি। তাহলে বলবো যে ম্যাট্রিক্সে কি ভাগ নাই? হ্যাঁ ভাগ আছে। ভাগ হচ্ছে গুণ দিয়ে, ঠিক আছে। যেমন 5 কে 6 দ্বারা ভাগ করা আর 5 এর সাথে 1/6 গুণ করা একই কথা না? তো আমরা গুণ দিয়ে আসলে ভাগ করবো এখানে। সুতরাং আমরা এখন প্রকারভেদের দিকে যাই। আমরা গতকাল তোমাদের প্রকারভেদ দেখাইছিলাম একক ম্যাট্রিক্স পর্যন্ত, যেটা তোমাদের বইয়ে হচ্ছে 9 নম্বরে আছে। এবার সিরিয়ালে আমরা পরে করব 10 থেকে একদম এখানে ম্যাট্রিক্সের প্রকারভেদ আছে হচ্ছে অলমোস্ট প্রায় 15 পর্যন্ত। তো আমরা 10 থেকে শুরু করব আজকে। 10 নাম্বার হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। তো শূন্য ম্যাট্রিক্সটা কি? যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি শূন্য হয় তাকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলি। তাহলে 10 নাম্বার তোমাদের দেওয়া আছে হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স যেমন এটা 0 0 0 0, এটা একটা 2/2 শূন্য ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান কি হয়, শূন্য হয়, তাকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলতে পারি। তারপর 11 নাম্বার তোমাদের বলা আছে হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। এটা একটা ইম্পর্টেন্ট টপিক। সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সকে আমরা সেই ম্যাট্রিক্সের সাথে গুণ করলে, মানে সেই ম্যাট্রিক্সকে স্কয়ার করলে যদি আমাদের আগের ম্যাট্রিক্সটাই আসে। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই এখানে সংক্ষেপে, যে 4 - 1 12 - 3, একটা 2/2 ম্যাট্রিক্স নিচ্ছি আমরা সংক্ষেপে বোঝানোর জন্য। এরকম তোমাদের অনুশীলনের মধ্যে এরকম আরো 3/3 ম্যাট্রিক্স আছে, সেগুলোকে তোমরা করে দেখবা। তো সংক্ষেপে আমি যদি বলি, এটা এই ম্যাট্রিক্সটা একটা ম্যাট্রিক্স, এটাকে আমরা এ বললাম। আমরা এই ম্যাট্রিক্সটাকে স্কয়ার করব। এ স্কয়ার কেমনে করে ম্যাট্রিক্সকে? ম্যাট্রিক্সকে স্কয়ার করা মানে হচ্ছে সেই ম্যাট্রিক্সকে সেই ম্যাট্রিক্স দ্বারা আমরা গুণ করব। তো গুণ করলে কি আসে আমরা একটু দেখি তো। 4 - 1 12 - 3, এই ম্যাট্রিক্সের সাথে আমরা এই ম্যাট্রিক্সটাকে আবার গুণ করব। 4 - 1 12 - 3, তো গুণফল কত আসে? আমরা প্রথমে বলছিলাম যে টেকনিকটা 4 - 1, এই লাইনটাকে আমরা এখানে বসাবো। 4 - 1, তাহলে গুণ করো 4 4 16 -12, প্লাস হওয়ার কথা ছিল কিন্তু এখানে মাইনাস আছে, সুতরাং -12 হবে। এই লাইনের সাথে এবার এই লাইন গুণ করবো আমরা। -4 -3, এটার সাথে এটা গুণ করলে +3 হয়। তারপর এই লাইনের কাজ শেষ, এদিকে তো আর যাবো না আমরা, যেহেতু এই লাইন দিয়ে এখানে এতটুকু পর্যন্ত আছে। এরপর 12 - 3 নিলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটার সাথে এটা গুণ করলে হবে 3 4 12 36 মাইনাস, সরি 3 12 4 12 48 হবে, দুঃখিত। 48 মাইনাস 3 12 36, এবার এটার সাথে এটা গুণ করলে হবে -12 মাইনাস হচ্ছে +9। এখন যোগফলটা কত থাকতেছে, সরি গুণফলটা কত থাকতেছে? তাহলে এখানে থাকবে হচ্ছে 4, এখানে থাকবে -1, এখানে থাকবে হচ্ছে 12, আর এখানে হচ্ছে -3। এখন যে গুণফলের আনসারটা আসছে সেটা দেখতে প্রথমটার মতোই না?
অর্থাৎ আমরা স্কোয়ার করে আবার a কেই ফেরত পাইছি। জিনিসটা হচ্ছে এরকম যে আমরা স্কোয়ার করছি, স্কোয়ার করে আনসার আসছে আবার a। তখন এই ম্যাট্রিক্সটাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সকে আমরা স্কোয়ার করার পর আবার আগেরটা ফিরে চলে আসে, তখন এটাকে বলবো কি সমঘাতী ম্যাট্রিক্স। তো এখান থেকে আমি আরেকটা জিনিস দেখাই দিই। এবার যদি এরকম হয় যে স্কোয়ার করে তুমি পাও নাই, তুমি কিউব করে পাইছো, ব্যাক পাইছো, তুমি হয়তো কিউব করে ব্যাক পাইছো আবার একে, অথবা a টু দি পাওয়ার যে কোনো একটা পাওয়ার, মনে করো 4 করে পাইছো আবার একে, 5 করে পাইছো, বা a টু দি পাওয়ার n করে পাইছো আবার একে পাইছো, তখন এটা কিন্তু পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স হয়ে যায়। জাস্ট স্কোয়ার করে পেয়ে গেলে সেটাকে আমরা সমঘাতী ম্যাট্রিক্স বলি। কিন্তু যদি এরকম হয় যে এর থেকে বেশি পাওয়ার দিয়ে তারপর পাওয়া গেছে একে, মানে সেটাকে একবার স্কোয়ার করছি আবার কিউব করছি, কিউবের পর সেটাকে হোল টু দি পাওয়ার 4 করছি, মানে তার সাথে তাকে বারবার গুণ করতেছি, গুণ করতে করতে একটা পর্যায়ে চলে আসতে পারে, তখন এগুলোকে বলা হয় পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, বা একে তখন পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বলা হয়। এটা সম্পর্কে আমরা একেবারে বলে ফেলি। এটা সম্পর্কে তোমাদের বলা আছে হচ্ছে একেবারে 14 নাম্বার অঙ্কে, 14 নাম্বার যে প্রকারভেদটা এখানে বলা আছে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। তো এটা সম্পর্কে আমি যদি একটু একটা উদাহরণ দিই, যেমন একটা উদাহরণ এখানে 3/3 ম্যাট্রিক্স নিচ্ছি। সরি, এটা হচ্ছে, দুঃখিত, 14 না, এটা 24 নাম্বার অঙ্ক, 24 নাম্বার প্রকারভেদ পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। পর্যায়বৃত্ত পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমরা কিউব স্কোয়ার করে কিউব করে দেখব কি হয়। 2 5 14 1 3 8 -1 -2 -6, এই একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমরা বারবার পাওয়ার করে দেখি কি হয়। প্রথমে আমরা এটাকে স্কোয়ার করব, স্কোয়ার মানে এটার সাথে আমরা এটাকে গুণ করব, এটার সাথে এটাকে গুণ করলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 2 5 14 1 3 8 -1 -2 -6, সেটার সাথে সেটাকেই গুণ 2 5 14 1 3 8 -1 -2 -6। আমি ক্যালকুলেটর দিয়ে করতেছি এটা। আমার আরেকটা ভিডিওতে ক্যালকুলেটর দিয়ে কিভাবে ম্যাট্রিক্সে কাজ করতে হয় সেটা সম্পূর্ণ দেওয়া আছে, তোমরা অবশ্যই সেটা দেখে নিবা। ক্যালকুলেটর দিয়ে কাজ করলে আমাদের সময়ও কিছুটা বাঁচে অনেক ক্ষেত্রে, যদি তুমি এটাতে এক্সপার্ট হতে পারো, এবং এটাতে আমরা আমাদের অঙ্কটা সঠিক হয়েছে কিনা পরীক্ষা হলে সেটা চেক করতে পারবো। আমি এটা ক্যালকুলেটর দিয়ে প্রথমে স্কোয়ার করে দেখে আনসার কত আসে। টু 5 14 1 3 8 -1 -2 -6, 2 5 14 1 3 8 -1 -2 -6। এবার আমরা এটাকে স্কোয়ার করব। ম্যাট্রিক্স এ স্কোয়ার, আমাদের আউটপুট আসছে এখান থেকে এরকম। তোমরা এটা নিজেরা গুণ করে দেখো, আমার সাথে মিলাও তাহলে। -5 -3 -16 -3 -2 -10 2 1 6, এটা আসছে স্কোয়ার করার পর। স্কোয়ার করে আমরা কিন্তু কি পাই নাই, স্কোয়ার করে আমরা সেই জিনিসটা আবার ফেরত পাই নাই। এটা কি এটার মতো দেখতে মনে হচ্ছে? এটা এরকম না। তো আমরা এটাকে তাহলে এরপরে আরেক ঘাত করব, মানে হচ্ছে সেই স্কোয়ারের সাথে আমরা আবার a গুণ করব। স্কোয়ারের সাথে যদি আমরা a গুণ করি তখন সেটা কি হবে? তখন সেটা a কিউব হবে। এবার আমরা a কিউব করব, স্কোয়ারের সাথে সেটা গুণ। তোমরা নিজেরা করে দেখো কি আসে। আমরা এবার কিউব করতেছি, মানে হচ্ছে স্কোয়ার যা পাইছি তার সাথে আমরা আবার a কে গুণ করব। তো স্কোয়ার পাইছিলাম আমরা কত? -5 -3 -16 -3 -2 -10 2 1 6, এটার সাথে আমরা এই ম্যাট্রিক্সটাই গুণ করব। 2 5 14 1 3 8
-1 -2 -6 এটার সাথে এটা গুণ করব। তো কিউব করলে কি আসে তোমরা নিজেরা করে দেখো, আমি এখানে ক্যালকুলেটরে করে দেখতেছি। আমাদের आंसर আসছে 3 -2 2 2 -1 2 -1 1 0 এটা আসছে। এটাও কিন্তু আগে ম্যাট্রিক্সের সাথে মিলে নাই। তাহলে এবার আমরা 4 করে দেখব, পাওয়ার 4 করব। a টু দি পাওয়ার 4 মানে কি, আমরা এই যে কিউব পাইছি যেটা, এই কিউবের সাথে আমরা আবার a কে গুণ করব। आंसर যে কিউব, এটা হচ্ছে a কিউব ছিল, a কিউবের সাথে এটা আমরা পাইছি হচ্ছে a কিউব, a কিউবের সাথে a কে গুণ করলে a টু দি পাওয়ার 4 আসবে অবশ্যই। তাহলে আমরা এবার এটা করব, এটা করে দেখো কত আসে। এটা করে আমরা যদি দেখি ম্যাট্রিক্স a হোল টু দি পাওয়ার 4, ম্যাট্রিক্স a তাহলে আমরা এটা পাচ্ছি। এটা তোমরা নিজেরা করে দেখো যে 2 5 14 1 3 8 -1 -2 -6 এই জিনিসটা আসছে। এই জিনিসটা কিন্তু দেখতে হুবহু এটার মতো। তার মানে আমরা a টু দি পাওয়ার 4 করার পর, a টু দি পাওয়ার 4 করার পর আমরা a কে ফেরত পাইছি। তখন a হচ্ছে একটা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, কারণ এটা ঘুরে ফিরে আবার আগেরটাতে আসছে। পর্যায়বৃত্ত আমরা কাকে বলি, যখন যে জিনিসটার মান বারবার রিপিট হয় আবার আগের জিনিসটা আসে। তো এই জিনিসটা আমরা কয়বার করার পর আগের জিনিসটা পাইছি, আমরা তিনবার কাজ করছি এটাকে। প্রথমে আমরা এর সাথে a কে গুণ করছি, ফলে a স্কয়ার পাইছি, একবার কাজ করছি। তারপর a স্কয়ারের সাথে আবার a কে গুণ করে a কিউব পাইছি, দুইবার কাজ। আবার a কিউবের সাথে a গুণ করে a টু দি পাওয়ার 4 পাইছি, তিনবার কাজ। এই তিনবার কাজ করার পর আমরা আবার a কে ফেরত পাইছি। এই জন্য এটার পর্যায়কাল হচ্ছে 3। এটা 3 পর্যায়কাল বিশিষ্ট একটা ম্যাট্রিক্স, যেটাকে তিনবার আমরা যখন পাওয়ার দিছি, পাওয়ার দিয়ে কাজ করার পর আমরা আগের জিনিসটা ফেরত পাইছি। তো তখন এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, a যে মানের কারণে এখানে যদি a টু দি পাওয়ার n এর কারণে আবার a ফেরত আসে, তখন আমরা পর্যায় কত বলবো, সেটা পর্যায়কাল কত, পর্যায়কাল বলবো যে n-1। যেমন এখানে 4 বার করার কারণে, সরি মানে এরপর পাওয়ার 4 করার কারণে কাজ করছি কিন্তু তিনবার, কিন্তু পাওয়ার কত আসছে 4। তো পাওয়ার 4 এটাকে আমরা তখন কি লিখবো, 3 + 1। তো এই যে আমরা একটা বাদ দিলে বাকি যেটা থাকে সেটা হচ্ছে পর্যায়কাল আমাদের। তাহলে a টু দি পাওয়ার n থাকলে তার পর্যায়কাল কত হবে, পর্যায়কাল হবে n-1। আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। তাহলে আমরা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স একবারে দেখে ফেললাম সমঘাতী ম্যাট্রিক্সের সাথে। সমঘাতী ম্যাট্রিক্স ছিল যদি স্কয়ার করে পেয়ে যাই আমরা সাথে সাথে, তখন সেটাকে সমঘাতী ম্যাট্রিক্স বলে। ওকে, এটা আমাদের কাজ শেষ। এরপর আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্সে যাব। যদি একটা ম্যাট্রিক্সকে আমরা স্কয়ার করার পর বা কিউব করার পর বা যে কোনো পাওয়ার দেওয়ার পর সেটা যদি শূন্য চলে আসে, তখন সেটাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলে। সমঘাতীর পর এবার হচ্ছে শূন্যঘাতী। এটা হচ্ছে 12 নাম্বার শূন্যঘাতী ম্যাট্রিক্স। আমি একটা উদাহরণ দিই। ফোর 4 -4 -4 এই একটা ম্যাট্রিক্স। আমরা এটাকে স্কয়ার করে দেখব কি আসে। 4 4 -4 -4 স্কয়ার করা মানে এটার সাথে এটাকে গুণ করা। তো আমরা করি 4 4 -4 -4, এটা আমরা হাতেই করতেছি। তো গুণ করার নিয়ম আবার আগের মতো, এই লাইনটাকে আমরা এখানে বসাবো 4 আর 4, তাহলে 4 4 16 -16। এবার এই লাইনের সাথে এই লাইন গুণ করলে আবার 16, এটার সাথে এটা গুণ করলে -16। তারপর আমরা এবার নিচের লাইনটাকে বসাবো এখানে -4 -4, তাহলে -16 মাইনাস মাইনাসে +16, এখানেও -16 মাইনাস মাইনাসে +16। তো আউটপুট কত, 0 0 0 0। তো একটা ম্যাট্রিক্সকে আমরা যখন স্কয়ার করে, স্কয়ার না যে কোনো মানের কারণে যদি আমরা শূন্য পাই, মানে হচ্ছে সেটাকে আমরা কিউব করলাম, পাওয়ার 4 করলাম, 5 করলাম, যখনই শূন্য পাবো তখন সেটাকে সেই ঘাতের শূন্যঘাতী ম্যাট্রিক্স বলে। তার মানে এটা হচ্ছে দুই সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। এটাকে আমরা বলবো দুই সূচকের
শূন্যঘাতী ম্যাট্রিক্স। যদি আমরা কিউব করে পাইতাম, অনেক সময় স্কোয়ার করে পাওয়া যাবে না শূন্য, কিউব করলে তারপর শূন্য আসবে, তখন 3 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স হবে। যদি এখানে পাওয়ার 4 করে পাই তাহলে 4 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা দেখব হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। 13 নাম্বার অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে নামের পরিচয়, যেহেতু শূন্যঘাতী মানে শূন্য আসতো, সমঘাতী মানে আগের সমান মানটা পাওয়া যেত, তাহলে অভেদঘাতী মানে কি, আমরা সেটাকে স্কোয়ার করলে সেটা অভেদক আসবে, মানে হচ্ছে এরকম কিছু একটা আসবে 1001 এরকম যদি আসে, মানে হচ্ছে আমরা আই ম্যাট্রিক্সটা যদি পেয়ে যাই বা একক ম্যাট্রিক্স পাই, কোন একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করার পর যদি আমরা একক ম্যাট্রিক্স পেয়ে যাই তখন সেটাকে অভেদঘাতী ম্যাট্রিক্স বলে। সেখান থেকে একটা উদাহরণ দিই তোমাদেরকে। বি ম্যাট্রিক্স একটা তোমাদেরকে দিলাম, নাম যে কোনো কিছু হতে পারে, বি এ, আচ্ছা 2 - 3 1 - 2, একটা বি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সকে আমরা স্কোয়ার করে দেখি কি হয়। এটাকে আমরা স্কোয়ার করা মানে এটার সাথে এটাকে গুণ করব, 2 - 3 1 - 2, এটার সাথে এটাকে গুণ করলাম, বি স্কোয়ার করলাম, তাহলে কত থাকতেছে এখানে, এখানে 2 - 3 চিন্তা করলাম, 2 দুগুণে 4 -3, তারপর 3 দুগুণে -6, 3 দুগুণে +6, তারপর আমরা এই লাইনটাকে এখানে আনি 1 - 2, 2 একে 2 -2, 3 একে -3 +4, তাহলে आंसर কত থাকতেছে আমাদের, এখানে থাকবে 1, এখানে থাকবে 0, এখানে থাকবে 0, এখানে থাকবে 1। এই যে এটা একটা অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তো আমরা যদি এরকম করার পর স্কয়ার করার পর যদি একক ম্যাট্রিক্স পাই, এখানে সাধারণত স্কয়ারই হয়, স্কয়ার বেশি না, স্কয়ারের পর যদি আমরা একক ম্যাট্রিক্স পাই তখন সেটাকে আমরা অভেদঘাতী ম্যাট্রিক্স বলবো। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম যে আমরা যদি স্কয়ার করার পর যদি আই পেয়ে যাই, একটা ম্যাট্রিক্সকে স্কয়ার করার পর যদি আই পাই, মানে বা অভেদক ম্যাট্রিক্স পাই, তখন সেটাকে অভেদঘাতী ম্যাট্রিক্স বলে। এরপর আমরা দেখব হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স লাস্টে, এটা খুবই ইম্পর্টেন্ট, ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। তো তোমরা বিম্ব মানে তো বুঝো, বিম্ব মানে হচ্ছে কি, প্রতিবিম্ব। তোমরা যখন আয়না দেখো সমতল দর্পণে, তো আয়নাতে তুমি তোমার ডান হাত কি ডান দিকে দেখো নাকি বাম দিকে দেখো, অবশ্যই উল্টা দেখো তুমি, তোমাকে আয়নাতে আমরা আমাদেরকে উল্টা দেখি, ডান হাত আমাদের বাম দিকে থাকে বা আমার ডান দিকে থাকে। তো সেম ভাবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারিগুলোকে যদি আমরা কলাম বানাই ফেলি, কলামগুলোকে যদি সারি বানাই ফেলি, তখন সেটাকে আমরা বিম্ব ম্যাট্রিক্স বলবো। অর্থাৎ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স যদি এরকম হয় যে 1 3 4 1 1 2 1 1 2, এই ম্যাট্রিক্সকে আমরা যদি ট্রান্সপোজ করি, এটাকে তখন এভাবে বলা হয়, বড় হাতের টি দ্বারাও প্রকাশ করা যায়। এই ট্রান্সপোজ মানে হচ্ছে বিম্ব। এটার বিম্ব কি হবে, সারিগুলোকে জাস্ট আমরা কলাম বানাই ফেললে হবে 1 3 4, তারপর দ্বিতীয় সারি কি দ্বিতীয় কলাম 1 1 2। এই যে সারিগুলো কলাম হচ্ছে অটোমেটিক, কিন্তু কলামগুলোও সারি হয়ে গেছে দেখো, এই প্রথম কলাম প্রথম সারি, দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি, তৃতীয় কলাম তৃতীয় সারি। তো সারিগুলো কলাম, কলামগুলো সারিতে যখন ট্রান্সফার হয়ে যায়, তখন এটাকে বলা হয় এই ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা আশা করি বুঝতে পারছো। এগুলো নিয়ে বেশ কিছু প্রপার্টি দেওয়া আছে, এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কেমনে কাজ করে এটা নিয়ে তোমাদের বইয়ে বেশ কিছু বৈশিষ্ট্য বা ধর্ম দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিবা, এগুলো পরীক্ষাতে লাগবে। তারপর আমরা দেখবো হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। এবার এখানে জটিল সংখ্যা চলে আসবে। আমরা সেকেন্ড পেপারের তৃতীয় অধ্যায়ে জটিল সংখ্যা চ্যাপ্টারটা আছে আমাদের, সেটা আমরা সেখানে করব। তবে জাস্ট এই অঙ্কটা মানে এই ম্যাট্রিক্সের প্রকারভেদটা বোঝানোর জন্য জটিল সংখ্যা সম্পর্কে একটু বলি। আই হচ্ছে একটা জটিল সংখ্যা, আই জিনিসটা হচ্ছে একটা জটিল সংখ্যা। তো শুধু আই কে জটিল সংখ্যা বলি না আমরা, এটা সাধারণত এইভাবে থাকে যে 7 + 4i বা a + ib, এখানে a এর মান b এর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। 1 + i এটা একটা জটিল সংখ্যা, তারপর হচ্ছে 4 2i এটা একটা জটিল সংখ্যা। মানে হচ্ছে এইভাবে থাকে, একটা বাস্তব অংশ একটা জটিল অংশ থাকে। তো এটা যদি একটা জটিল সংখ্যা হয়, এটার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে i এর আগে চিহ্ন যেটা সেটা চেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র, তাহলে 4 + 2i এটা হচ্ছে এটার অনুবন্ধী। ঠিক আছে, তাহলে আমরা যদি এভাবে বলি যে 6i, এটার অনুবন্ধী কি হবে
অনুবন্ধিতে বারবার বলতেছি, অনুবন্ধিতে হচ্ছে আই এর আগে শুধু চিহ্নটা চেঞ্জ হবে, অন্য কোনো চিহ্ন চেঞ্জ হবে না। আই এর আগে চিহ্ন হচ্ছে প্লাস, এটার অনুবন্ধী হবে এটা শুধু। আমি যদি -7 + 3i, এটার অনুবন্ধী হবে -7 - 3i, শুধুমাত্র আই এর আগে চিহ্নটা চেঞ্জ হবে। তাহলে আমরা বুঝে গেলাম যে অনুবন্ধী মানে কি। এরকম যদি শুধু বাস্তব সংখ্যা হয় এটার কোনো অনুবন্ধী হয় না, কিন্তু জটিল সংখ্যার ক্ষেত্রে এটার অনুবন্ধী হবে এটা। তো এরকম যদি ম্যাট্রিক্সে থাকে, একটা ম্যাট্রিক্স যদি হয় এরকম জটিল ম্যাট্রিক্স, তখন আমরা সেটার অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে পারি। 15 নাম্বার, অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স, আমি একটা ম্যাট্রিক্স দিলাম, তোমাদের বইয়ের উদাহরণটা দেওয়া আছে। 2 + 5i, 3 - i, 7 - 2i, 6 + i, 7 - 5i, 1 - i, 3, 6i। এটা একটা জটিল ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের অনুবন্ধীকে আমরা এইভাবে প্রকাশ করব, এ বার দিয়ে। অনুবন্ধী মানে বলছি কি, আই এর আগে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে অনুবন্ধী ম্যাট্রিক্সটা কি হবে? 2 - 5i, 3 + i, এটা 7 থাকবে, এখানে তো আই নাই, এখানে আই আছে, আই এর আগে চিহ্ন চেঞ্জ, আই এর আগে চিহ্ন চেঞ্জ, আই এর আগে চিহ্ন চেঞ্জ। সেম ভাবে 1 + i, 3 - 6i, যেখানে যেখানে আই পাবো সেগুলো চিহ্ন চেঞ্জ করে দিব, তখন এটাকে বলা হয় অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্সকে বার দ্বারা প্রকাশ করা হয়। এটা নিয়ে বেশ কিছু প্রপার্টি আছে, বৈশিষ্ট্যগুলো সেগুলো দেখে নিবা, এগুলো পরীক্ষাতে আসবে। তারপর এই অনুবন্ধী ম্যাট্রিক্সকে আমরা যদি আবার এভাবে করি, অনুবন্ধী করার পর, এই যে অনুবন্ধী করছি, এবার এটাকে জাস্ট আমরা ট্রান্সপোজ করে দিব। আবার এই অনুবন্ধী ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করব, মানে কি, এখানে সারিগুলোকে কলামগুলোর সারিতে স্থানান্তর করব। বিষয়টা হচ্ছে এরকম, 2 - 5i, তাহলে এটা কলাম বরাবর আসবে, এই সারিটা কলাম বরাবর আসবে। 3 + i, 7, 2i, 6 - i, 7 + 5i, 1 + i, 3 - 6i। ঠিক আছে। তাহলে এই সারিগুলো কলাম, এই সারিটা এই কলাম হয়ে গেছে, এই সারিটা এখানে এই কলাম হয়ে গেছে। তো সারিগুলো কলাম, অটোমেটিক কলামগুলো সারিতে স্থানান্তর হয়েছে। তো আমরা যখন বিম্ব ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করছি, তখন এটাকে বলা হয় অনুবন্ধী বিম্ব। অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স 16 নাম্বার, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। তো এই জিনিসটাকে যেভাবে লিখতে একটু বিশ্রী দেখাচ্ছে, এটাকে তখন এভাবে লেখা হয় a⁴ এটা মানেই হচ্ছে এ কে বার করে, মানে হচ্ছে অনুবন্ধী করে তারপর ট্রান্সপোজ, সেটাকে a⁴ দ্বারা প্রকাশ করা হয়। এটা সম্পর্কিত অনেক বৈশিষ্ট্য আছে, এগুলো তোমরা দেখে নিবা। তারপর এবার যদি বিষয়টা এরকম হয় যে আমরা অনুবন্ধী বিম্ব করার পর, অনুবন্ধী করছি, বিম্ব করছি, বিম্ব করার পর যে জিনিসটা আসছে সেটা আবার দেখতে প্রথমটার মতো, তখন সেটাকে বলা হয় হারমিশিয়ান ম্যাট্রিক্স। 17 নাম্বার, হারমিশিয়ান, হারমিশিয়ান ম্যাট্রিক্স। হারমিশিয়ান ম্যাট্রিক্স কি তাহলে? যে এখানে a⁴ করলে আবার এ আসে। a⁴ মানে কি, আমরা সেটাকে অনুবন্ধী করব, সেটাকে ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করলে সেটাকে a⁴ বলে। তো করার পর যা আসবে সে যদি দেখতে আবার আগের মতো হয় হুবহু, তখন সেটাকে আমরা হারমিশিয়ান ম্যাট্রিক্স বলবো। তো এটার একটা উদাহরণ দেওয়া আছে এখানে, এটা তোমরা নিজেরা করে দেখিও এই জিনিসটা এভাবে কাজ করে কিনা, আমি সংক্ষেপে এটা দেখালাম না এখন। তারপর আমরা দেখব বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্স। বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্স, এটা একটু দেখাই তো, এটা দেখাইলে অবশ্যই এটাও দেখানো হয়ে যাবে, হারমিশিয়ান ম্যাট্রিক্সটাও দেখানো হয়ে যাবে। চলো আমরা এটা দেখি, বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্স কি। বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্স 18 নাম্বার। একটা ম্যাট্রিক্স আমরা এইভাবে নিচ্ছি, a সমান 2i - 2 - 3i - 2 + i, 2 - 3i - i, 3i, 2 + i, 3i, 0। এটা একটা ম্যাট্রিক্স।
এই ম্যাট্রিক্সকে আমরা প্রথমে অনুবন্ধী করব। প্রথমে আমরা অনুবন্ধী করলাম, অনুবন্ধী করলে i এর আগে চিহ্ন চেঞ্জ হবে, -2i -2 + 3i, i এর আগে চিহ্ন চেঞ্জ, তারপর হচ্ছে 2 + 3i, i -3i, 2 - i -3i 0। অনুবন্ধী করলাম, অনুবন্ধী করার পর এবার ট্রান্সপোজ করব, সারি কলাম কলাম সারি এক্সচেঞ্জ করব, এটাকে আমরা ট্রান্সপোজ করলাম। এটাকে কি বলছি আমরা সংক্ষেপে a টু দি পাওয়ার থিটা, এটাকে এভাবে লেখা হয়। তাহলে এবার করলে কি হয়, এই সারিগুলোকে আমরা ধাপে ধাপে কলামে বসাবো, -2i -2 + 3i -2 - i 2 + 3i i -3i 2 - i -3i 0 বসাইছি। বসানোর পর এটা কি দেখতে এটার মতো মনে হচ্ছে? না, তাহলে হারমিশিয়ান না, এটা এটার মতো হচ্ছে না, সুতরাং এটা হারমিশিয়ান না। কিন্তু আমি যদি এখানে একটা কাজ করি তখন এটা কিন্তু এটার মতো দেখতে হবে। সেটা কি, আমি এখান থেকে মাইনাস কমন নিব। তো গুণ করার সময় আমরা কি দেখছিলাম, একটা ম্যাট্রিক্সে যখন আমরা গুণ করতেছিলাম তখন সেখানে কিন্তু প্রত্যেক উপাদানের সাথে গুণ হচ্ছিল। তো আমরা যদি কিছু কমন নিই তাও প্রত্যেক উপাদান থেকে কমন নিতে হবে। তো আমি যদি এখানে মাইনাস কমন নিয়ে নিই, এরপর যদি আমি এখানে মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে প্রত্যেক উপাদান থেকে মাইনাসটা কমন যাবে। তাহলে এটা কি হবে, এটা তখন 2i হবে। এখান থেকে মাইনাস কমন নিলে -2 - 3i, এখান থেকে মাইনাস কমন নিলে -2 + i, বিষয়টা এরকম অবশ্যই। এখান থেকে মাইনাস কমন নিলে 2 - 3i -i 3i, এখান থেকে মাইনাস কমন 2 + 3i 3i 0। এখন এই যে জিনিসটা মাইনাস বাদে, এই মাইনাসটা বাদে বাকি যে জিনিসটা সেটা কি হুবহু এটা না? তো যেহেতু, সরি আমরা এখানে কিছু একটা ভুল লিখছি, এটা চি না, হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে এটা হচ্ছে হুবহু এই ম্যাট্রিক্সটা, প্রথমে যে ম্যাট্রিক্স ছিল সেটা। তো আমরা তাহলে কি পেলাম, আমরা পেলাম a টু দি পাওয়ার থিটা, মানে হচ্ছে সেটাকে বিম্ব করে ট্রান্সপোজ করে যখন আমরা মাইনাস কমন নিছি তখন গিয়ে আমরা a পাইছি, মানে a টু দি পাওয়ার থিটা সমান -a পাইছি আলটিমেটলি, এই যে -a। তখন এই ম্যাট্রিক্সটাকে বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্স বলা হয়। আশা করি বুঝাতে পারছি। তারপর আমরা দেখবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স জিনিস এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতে অনেকভাবে আসে। 19 নাম্বার প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসমতা মানে কি, যেমন আমরা মানুষটা প্রতিসম মানে হচ্ছে আমাদেরকে ঠিক মাঝখান দিয়ে দুই ভাগ করলে আমাদের এই পাশে এই পাশে দেখতে সেম সেম হয়, এটাকে প্রতিসমতা বলে। তো প্রতিসমতা মানে সব দিক থেকে দেখতে সেম। তো সেম ভাবে একটা ম্যাট্রিক্স আমরা যদি এভাবে নিই, 3 - 2 5 - 2 6 1 5 1 2, এই একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করো, কি হয় দেখো তো। এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি বা সারিকে কলামে কলামকে সারিতে নিই, তখন কি থাকে, 3 - 2 5, সারিগুলোকে কলামে লিখতেছি আমরা, -2 6 1 5 1 2। দেখো তো এই ম্যাট্রিক্সটা দেখতে আবার আগেরটার মতো কিনা। যদি আমরা এরকম হয় যে একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর আগের ম্যাট্রিক্সটাই পাওয়া গেছে, অর্থাৎ যদি এরকম পাওয়া যায় এ ট্রান্সপোজ সমান যদি এ ফিরে পাওয়া যায়, তখন এই ম্যাট্রিক্সকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, মানে এটাকে উল্টাই ফেলছি আমরা পুরোটা, তারপর সে দেখতে একই রকম দেখাচ্ছে, তখন এটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। তো আমি কেমনে বুঝছি, তোমরা দেখছো আমি র্যান্ডমলি কিন্তু এই ম্যাট্রিক্সটা মুখস্থ লিখছি, এখানে হয়ে গেছে এরকম, কিন্তু সব ম্যাট্রিক্সকেই কিন্তু ট্রান্সপোজ করলে এরকম হবে না। কিন্তু আমি কেমনে বুঝছি এটা লেখার সময় যেটা কিভাবে লিখলে এরকম হবে, সেই জিনিসটা তোমাদেরকে বুঝাচ্ছি আমি, কারণ এটা ইম্পর্টেন্ট। দেখো এখানে একটা জিনিস খেয়াল করে, যে এই প্রধান কলামটা বাদ দিলে, প্রধান কলামটা বাদ দিলে বাকি এই উপাদানের সাথে উপাদান সেম, এটার সাথে এটা সেম, এটার সাথে এটা সেম।
তার মানে প্রতিসম ম্যাট্রিক্সে এই পাশাপাশি উপাদানগুলো, কোনাকুনি যে উপাদানগুলো, এগুলো সেম সেম থাকতে হবে, তখনই সেটা প্রতিসম হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তো এটার জন্য তোমাদেরকে এটা বইয়ের মধ্যে এক ধরনের সংজ্ঞা দেওয়া আছে, ওই সংজ্ঞাটা আমি একটু ব্যাখ্যা দিই। আবারও আমরা পিছনে ফিরে যাই, তোমাদেরকে পড়াইছিলাম একটা ম্যাট্রিক্স A11 A12 A13 A21 22 23 31 32 33, এই একটা ম্যাট্রিক্স। তো প্রধান কর্ণটা যদি আমরা বাদ দিই, এখানে প্রধান কর্ণ বাদে এই উপাদান আর এই উপাদান, তাদের অবস্থানটা দেখো তো একটু, ঠিক পরস্পর উল্টা না? এটা হচ্ছে 1 2 তম আর হচ্ছে 2 1 তম, মানে হচ্ছে ঠিক আই যে আই তারা পরস্পর উল্টে গেছে। আমি যখন বলি এ আই জে, এটা মানে তোমাদেরকে বলছিলাম অবস্থান বোঝায়, কয় নাম্বার সারি এবং কয় নাম্বার কলাম। আই মানে হচ্ছে সারি সংখ্যা, যে মানে কলাম সংখ্যা। তো এখানে আই জে 1 এবং 2 যথাক্রমে, আই এর মান 1 জে এর মান 2 বসাইলে, আই এর মান যদি 1 জে এর মান যদি 2 বসাই, তখন আমরা পাই এই উপাদান। আর এটা হচ্ছে যদি আমরা উল্টা বসাই, আই এর মান যদি 2 বসাই, জে এর মান যদি 1 বসাই, তখন এই উপাদান। তারা পরস্পর কি হয়েছে এখানে, তারা পরস্পর কিন্তু সমান হয়েছে। তার মানে A12 এবং A21 সমান, সেম ভাবে এটার সাথে এটা সমান, মানে হচ্ছে A13 এবং A31 তারা সমান। একইভাবে A32 23 A32 এবং A23 তারাও সমান। তার মানে এখান থেকে আমি বলতে পারতেছি না AIJ এবং AJI এরা সমান, মানে আই এর মান জে এর কাছে, জে এর মান আই এর কাছে, মানে তারা উল্টে গেছে, উল্টাই গেলেও তারা কি থাকবে, সমান থাকবে। তো এটাই সংজ্ঞা দেওয়া আছে তোমাদের বই, যে প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে AIJ এর মান যেটা থাকবে, AJI সেটা সেম থাকবে। অর্থাৎ AIJ মানে যে কোনো উপাদান, মনে করো তুমি বলতেছো 1 3, AIJ এটা তুমি বললা যে 1 3, এই উপাদানের মান যেটা হবে উল্টা করলে, JI করলে মানে হচ্ছে A31, সেটার উপাদান কি হবে, সেম হবে। এই যে 1 3 এবং 31 তাদের উপাদান কিন্তু সেম সেম। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। এবার আসবো আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এখান থেকে চট্টগ্রাম বোর্ড 2000 সম্ভবত 23-এ নাকি 22-এ একটা সুন্দর কোশ্চেন আসছে, সেটা দেখাই দিব আমি এখান থেকে। সেটা দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করব, তারপর আরেক ধাপ আছে আমাদের প্রকারভেদ শেষ করার জন্য, পরের ক্লাসে আমরা সেটা করব। তো বিপ্রতিসম ম্যাট্রিক্স, এটা হচ্ছে 20 নাম্বার। বিপ্রতিসম কোনটা? আমি একটা ম্যাট্রিক্স দিচ্ছি তোমাকে, ভালো করে খেয়াল করো। 0 1 3 -1 0 -4 -3 4 0, এই একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করব আবার আগের মতো করে, তাহলে 0 1 3 -1 0 -4 -3 4 0 ট্রান্সপোজ করলাম। এটা কি দেখতে আগেরটার মতো মনে হচ্ছে? না। তো আমরা যদি এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলে প্রত্যেকটা থেকে মাইনাস কমন যাবে, 0 1 3 1 -1 0 -4 -3 4 0। এবার কিন্তু এই ম্যাট্রিক্সটা দেখতে প্রথম ম্যাট্রিক্সের মতো, ওই যে আমরা বিপরীত হারমেশিয়ানে দেখছিলাম। তাহলে এ ট্রান্সপোজ করার পর আমরা মাইনাস এ পাইছি, মাইনাস এ, এটা কিন্তু প্রথম ম্যাট্রিক্সটা। তখন এই ম্যাট্রিক্সটাকে বলা হয় বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো আমি কেমনে বুঝছি এই ম্যাট্রিক্সটা বিপ্রতিসম হবে? আমি তো মুখস্থ লিখে ফেলছি। এটা বোঝার উপায় হচ্ছে আগের মতোই, দেখো এই উপাদান সেম সেম বা ডিফারেন্ট, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা মাইনাস এটা প্লাস। তার মানে আবারও আগের মতো এই উপাদানগুলো সেম সেম হবে, এটার সাথে এটা সেম হবে, এটার সাথে এটা সেম হবে, এটার সাথে এটা সেম হবে। তবে এখানে যা থাকবে এখানে তার বিপরীতটা থাকবে, মানে চিহ্ন চেঞ্জ হবে। এখানে যা থাকবে তার বিপরীত, এখানে যা থাকবে তার বিপরীত চিহ্ন। আর প্রধান কারণ এখানে কি আছে? প্রধান কারণে কিন্তু সব শূন্য, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে এটার সংজ্ঞাকে তোমাদের বই এভাবে লিখছে, এ আই জে ইজ ইকুয়াল টু 0 যখন আই ইকুয়াল টু জে। আমরা জানি প্রধান কর্ণ হচ্ছে আই ইকুয়াল জে হয়, মানে এখানে প্রত্যেকটা উপাদান আই এর মান জে এর মান সমান হয়, এগুলো কি বলছে, শূন্য হবে অবশ্যই। আর দ্বিতীয় শর্ত হচ্ছে এ আই জে ইকুয়াল টু মাইনাস এ জে আই। আমরা একটু আগে প্রতিসমের জন্য দেখছিলাম এ আই জে সমান এ জে আই ছিল, মানে এগুলো পরস্পর, যেগুলো বিপরীত অবস্থানে আছে সেগুলো তারা পরস্পর সমান হইতো, কিন্তু এখানে তারা সমান হবে ঠিক, তবে বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, এজন্য এ আই জে সমান মাইনাস এ জে আই। এটা হচ্ছে আমাদের বইয়ের সংজ্ঞা। তো এই ম্যাট্রিক্স থেকে, বিপ্রতিসম ম্যাট্রিক্স থেকে চট্টগ্রাম বোর্ড 2022-এ একটা সুন্দর কোশ্চেন ছিল, কতে সৃজনশীল আসছিল এটা, সেটা আমি দেখাচ্ছি। সেটা দেখাই, আজকের ক্লাস আমরা এখানে শেষ করতেছি। প্রশ্ন এভাবে ছিল, একটা ম্যাট্রিক্স
আমরা ম্যাট্রিক্সের পরিচয় পড়ানোর সময় এটা বলতে ভুলে গেছি যে ম্যাট্রিক্সকে অনেক সময় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। ম্যাট্রিক্সকে ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এভাবে প্রকাশ করা হয়, অনেক সময় এভাবেও প্রকাশ করা হয় দুইটা দাগ দিয়ে। তবে এটা সাধারণত আমরা তেমন একটা ইউজ করি না, এই দুইটা বেশি ইউজ করা হয়। তাহলে দুইটা চিহ্ন রাখো, ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট। ওকে, তো আমরা কোশ্চেনটা লিখতেছি। কোশ্চেনটা এভাবে দেওয়া আছে, সি -5 -6 5 2c 3 a -3c। এই ম্যাট্রিক্সটা বিপ্রতিসম বলছে, প্রশ্নে বলে দিছে বিপ্রতিসম। বিপ্রতিসম হলে, এই ম্যাট্রিক্সটা বিপ্রতিসম হলে a প্লাস p সমান কত, এই জিনিসটা জানতে চাইছে আমাদেরকে। তো এটা আমরা কেমনে বের করব? সংজ্ঞা থেকে। বিপ্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞা কি ছিল বা পরিচয়টা কি ছিল? যে প্রধান কর্ণে সব কি হইতে হবে? শূন্য হইতে হবে। তো c এর মান কত হলে প্রধান কর্ণে সব শূন্য হবে? অবশ্যই c এর মান কি হইতে হবে? 0 হইতে হবে। তাহলে প্রধান কর্ণে সব কি আসবে? শূন্য আসবে। আর আমরা জানতাম এগুলো পরস্পর বিপরীত হয়, এটা 5 হলে এটা -5, এটা -6 হলে এটা কি? তার মানে a এর মান হচ্ছে কত? 6। তো তাদেরকে যোগ করলে आंसर কত হবে? 6 হবে। এটা হচ্ছে आंसर। একদম ছোট কাজ, কিন্তু যদি না পারো, না বুঝো জিনিসটা, তাহলে কিন্তু পারবা না। তো আজকের ক্লাস এতটুকু থাকলো। আমরা পরের ক্লাসে বাকি প্রকারভেদটা শেষ করে আমরা পরবর্তী ধাপে আগাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।